দ্বিতীয়ত এই আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে এবং আমার অন্যান্য সহকর্মীরাও সেই 2018 সাল কোটা সংস্কার আন্দোলন থেকে কতটা নিগৃহীত হয়েছে, টর্চারের শিকার হয়েছে। আমরা আজকে এখানে জার্মানির একজন প্রতিনিধি এসে ওনাকে ইমিডিয়েট পাস্ট অ্যাম্বাসেডর আকিম ট্রাস্টের আগে ছিল পিটার ফারেনহাউস, ওনাকে একটা থ্যাংক ইউ দিতেই হয়। আমাদের বিভিন্ন সমস্যায় আমাদের উপরে যখন একটা হামলা হয়, নিপীড়ন হয়, সো সে খুবই সিম্পাথিসাইজ ছিল। কোনো ঘটনা শুনলেই মানে আমাদেরকে কল দিয়ে জানতো, অনেক ক্ষেত্রে স্টেটমেন্ট দিত, কিংবা সরকার সেই সময় যারা কথা ছিল তাদেরকে বলতো যে মানে আমাদের ইয়ংদের আসলে তো সুযোগ দেওয়া উচিত, তাদের সাথে কেন এরকম হচ্ছে। তো তাকে থ্যাংক ইউ জানাই। আর এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা কতগুলো তরুণ নেতৃবৃন্দ পেলাম, যাদের একটা পরিচিতি, যাদের ডেডিকেশন সবাই জানে, সেই তরুণদের পরবর্তী কর্মকাণ্ডগুলো কি? তাহলে এই আন্দোলনের মধ্যে দিয়ে বের হয়ে আসা তরুণ নেতৃত্বের প্রতি ভবিষ্যতে আস্থা রাখবে। তাসনিম যারা যেমন বলেছে, আমরা তো এটাই চেয়েছিলাম আসলে, যে তরুণরা এই দেশকে লিড করবে। কিন্তু আবার সেই তরুণদের একটা অংশ তো লিডের সুযোগ পেয়েছে, কারণ ডক্টর ইউনূস যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররা যতদিন চাইবে আমি ততদিন থাকবো। তো সেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন, তাদের ইমেজটা কি, তারা কি করেছেন গত এই 1 year প্লাস সময় যারা গভর্নমেন্টে আছেন, কিংবা যারা সেখান থেকে দল করেছেন, তাদের এক্সাম্পলটা কি? যে ভাই আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, তোমাদের প্রতিনিধি হিসেবে 1 বছরে আমি একটা মিনিস্ট্রি থেকে এই কাজগুলো করেছি। সো আমরা নেক্সট দেশের দায়িত্ব পেলে আমরা এইভাবে দেশকে সাজাতে চাই। যে সমস্ত ইয়ং অ্যাডভাইজাররা আছেন, কোনো ওইভাবে দৃশ্যমান দৃষ্টান্ত দেখাতে পারবেন যে এটা করেছেন, ইয়ংদের চিন্তা ভাবনা, আমরা যে স্পিডকে ধারণ করি, কিংবা আন্দোলনের লিডার, সরি আমার একটু ক্রিটিসিজম হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই কারণে, বিকজ এখন তাদের দিয়ে মানে তাদের লেন্স দিয়েই হচ্ছে তরুণদেরকে দেখা হয় অনেক ক্ষেত্রে। সো এই পার্টি গঠন করলো, সেখানে তাদের বিভিন্ন জেলা ঢাকার পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে, এমনকি আমার খুব খারাপ লাগে, আমার খুব ক্লোজ কিছু সহকর্মী শুনে, ইভেন তাদের মধ্যে অনেকে ফিমেল, যে লালন মেলা হয় কুষ্টিয়ায়, সেখানে ওইখানে আপনার একটা থাকে, আপনার রাজস্ব কালেকশন একটা প্রসেস থাকে, সেটা অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট করে, অনেক ক্ষেত্রে এটা টেন্ডারে দেয়, সেটা তারা এগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের সিনিয়র সিটিজেন যারাও একসময় বলেছিল যে বাবা এই ওল্ড জেনারেশন ডার্টি পলিটিক্স, করাপ্টেড পলিটিক্স, এইটাই দেশকে কিচ্ছু দিতে পারবে না, তোমরাই কিছু দিতে পারবা, তোমাদেরকে ভাবতে হবে, তোমাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। মানে সরি অ্যাক্সেন্স এরকম অনেকে আমাকে বলছিল, ইভেন জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি আপনারা চেনেন, সবসময় বলছে তোমরা বুড়াদের কথা শুনো না, বুড়াদের পিছিয়ে ঘুরো না, তোমাদের চিন্তা ভাবনা তাদের চেয়ে অনেক ভালো, ফ্রেশ, তোমরা ভালো কিছু করতে পারবা। আমরা 71 মুক্তিযুদ্ধ করেছি, আমার বয়স তখন কয় বছরের ছিল, জাফরুল্লাহ চৌধুরী ভাব বলতো, আরো অনেকে এই কথা বলেছে। তাহলে আজকের সেই আমরা যারা তরুণ, আমরা একটা নেতৃত্বের সুযোগ পেয়েছি, নিজেদেরকে উপস্থাপনের সুযোগ পেয়েছি, আমরা কিন্তু খুব সেই একটা ভালো এক্সাম্পল সেট করতে পারিনি। তো তারপরেও আমি বলবো এখনো যে সুযোগটা আছে, বিশেষ করে একদিকে আমি আশাবাদী হতে চাই, এইবারের আন্দোলনটা বাংলাদেশের ইতিহাসে এত বিস্তৃত হয় নাই। 90-এর আন্দোলন বলে শহর কেন্দ্রিক ছিল, এইবারের আন্দোলন একেবারে প্রত্যন্ত অঞ্চলের ডিগ্রি কলেজ পর্যন্ত চলে গেছে, এবং অটোমেটিক্যালি ছাত্ররা কিছু, বিশেষ করে আমি দেখেছি ফার্স্ট 6 মান্থ কিছু ভালো কাজও করেছে, সমাজের সংস্কারের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু পদক্ষেপও নিয়েছিল আন্দোলনের মাধ্যমে, যেটা মানুষকে একটা স্বস্তি দিয়েছিল, আশান্বিত করেছিল। সুতরাং সেই তরুণদেরকে যদি আমরা একটু আবার একটা সঠিক দিকে ডিরেকশন দিতে পারি, তাহলে বোধহয় একটা ভালো কিছু সম্ভব।